এবার দেখাবো সমবায় দুর্নীতি। সদাইপুরে চিনপাই সমবায় 3 কোটির দুর্নীতি। বীরভূমের সদাইপুরে চিনপাই সমবায়ের দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ 1-2 টাকা নয়, 3 কোটির দুর্নীতির অভিযোগ। টাকা ফেরতের নির্দেশ ভোলানাথ মিত্রকে। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, এই যে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হলো, তার মানে প্রমাণিত এই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। ঠিক কি নির্দেশ দেওয়া হলো, কি হয়েছিল ঘটনাটা আরো একবার জানবো তোমার কাছ থেকে। দেখো, বীরভূমের চিনপাইয়ের এই যে কোঅপারেটিভ সোসাইটি, এবং এখানে 2000 অনেক দিন ধরে অডিট হয়নি এরকম একটা অভিযোগ উঠেছিল, এবং সেই সময় তৎকালীন যে সেক্রেটারি ছিল ভোলানাথ মিত্র, এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগের পর যে অডিট হয়েছে, অডিটের পর তদন্ত করে রাজ্য কোঅপারেটিভ সোসাইটির যে রেজিস্ট্রার, তিনি কিন্তু একটা নির্দেশ পাঠিয়েছেন তার কাছে যে 31 মার্চের মধ্যে 3,64,00,000 টাকা তাকে ওই সোসাইটিকে ফেরত দিতে হবে। কারণ ওই যে সোসাইটির সদস্য তারা কিন্তু এর আগে অভিযোগ করেছে, এবং 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত ওই সোসাইটির অডিট করা হয়েছে। এবং এই যে সোসাইটিতে, এই সোসাইটি বক্রেশ্বর থার্মাল পাওয়ারে শ্রমিক দিয়েছে বা বেশ কিছু নির্মাণ কাজ করেছে, কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি হয়েছে এমনটা অভিযোগ তুলেছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটি কিন্তু গোটা যে 2011 সাল থেকে 2024 পর্যন্ত অডিট করে তারা বেশ কিছু দুর্নীতি পেয়েছে, এবং তারই জেরে কিন্তু 3,64,00,000 টাকা 31 মার্চের 2025-এর মধ্যে ফেরত দিতে বলেছে। যদিও যিনি অভিযুক্ত, যার নামে নোটিশ এসছে, তিনি জানিয়েছেন সবটাই তার বিরুদ্ধে অভিযোগ ভুয়ো তোলা হয়েছে, এবং তিনি কিন্তু এই যে সমস্ত ঘটনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বেশ, সুপ্রতিম। ভোলানাথের বিরুদ্ধে 3,64,00,000 টাকা যে দুর্নীতি করেছিল উনি, সেটা রায় বেরিয়েছে। এখনো তো হচ্ছে, এখনো কোপারেটিভ আমাদের অডিট চলছে, এখনো অডিট শেষ হয়নি। অডিট হলে দেখা যাবে আবার কত টাকা দুর্নীতি হয়েছে। এর পিছনে কি শুধু মনে হচ্ছে যে এইখানকার মাথায় কাজ করছে, এর থেকে বড় মাথা আছে? না, আরো জেলা নেতারা আছে মনে হচ্ছে। চাইছি আমরা টাকা ফেরত চাইছি, কোপারেটিভের টাকা, সেই টাকা যেমন কোপারেটিভের মাধ্যমে আসে। আমি তো বলবো মিথ্যা, এবং আমি কিন্তু কোর্টে গিয়েছি, আমি আইনের দ্বারস্থ হয়েছি। ওদের বক্তব্য আমি জানি না, আমি বলতে পারবো না। আমি এখন কোর্টে গিয়েছি, আইনে যা হবে তাই হবে। 23 ফেব্রুয়ারি বাগুইয়াটির মন্দিরে প্রতিমার গয়না চুরির এবার কিনারা করল পুলিশ। প্রথমে সিসি ক্যামেরা ফুটেজটা আপনাদের দেখাবো। দেখুন, ব্যাগে করে মন্দিরের যে প্রতিমার যা গয়না ছিল সেই গয়না চুরি করে পালাচ্ছে দুষ্কৃতী। সেই সময়কার সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। 23 ফেব্রুয়ারি গয়না চুরি হয়, আজ 19 মার্চ, মাত্র 20-25 দিনের মধ্যে কিনারা করল পুলিশ। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, মাত্র 24-25 দিনের মধ্যে এই কিনারা করল পুলিশ যে চুরি হয়েছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কিভাবে ধরল দুষ্কৃতীকে পুলিশ? তো বাগুইয়াটি একেবারে বাগুইয়াটি বাজার, সেখানে কিন্তু কালী মন্দির, সেই কালী মন্দিরে 23 ফেব্রুয়ারি রাতের বেলা কিন্তু চুরির ঘটনা ঘটে। মন্দিরে তালা ভেঙে ভিতরে ঢুকে কিন্তু সোনার গয়না থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস চুরির ঘটনা ঘটে। 24 তারিখে পুলিশের নজরে আসে। অভিযোগ হওয়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে 250টির বেশি কিন্তু ফুটেজ পুলিশ সংগ্রহ করে, বাজার থেকে শুরু করে দমদম স্টেশন চত্বর। অন্যদিকে দমদম থেকে বেশ কিছুক্ষণ বসে সকালবেলার কৃষ্ণনগর লোকালে করে কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছে রানাঘাট লোকাল ধরে তিনি একেবারে সরাসরি সেই চোর বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নৈহাটি স্টেশনের কাছে সেই চোর কিন্তু সেখানে পৌঁছে যায়, এবং সেই ফুটেজও পুলিশ সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে রানাঘাট পুলিশের সহযোগিতা নিয়ে ফুটেজের কিনারা করার পরবর্তী ক্ষেত্রে ফুটেজ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আর এক অভিযুক্ত সব মিলিয়ে 2জনকে গ্রেপ্তার করে, যেটা পুলিশ জানতে পারে যে এরা কিন্তু ফেরিয়ালা হিসাবে এলাকায় ঘুরে বেড়াতো, 15 দিন ধরে এলাকা রেকি করতো, তারপরে গোটা চুরির ঘটনা ঘটাতো। এর আগেও 2012 সাল থেকে একাধিক চুরির ঘটনা ঘটেছে, যারা কিন্তু এই যে 2জন অভিযুক্ত গ্রেপ্তার, তার মধ্যে একজন এই ঘটনা এই দীর্ঘ 15 দিন ধরে এলাকায় রেকি করার পরবর্তী ক্ষেত্রে ঘটিয়ে চলেছিল। তারই পরে ইতিমধ্যেই রানাঘাট এলাকা থেকে এই 2জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই সোনার গয়না ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই 24 দিনের মাথায় কিন্তু বলা হচ্ছে এই একেবারে সোনা চুরি যাওয়া ঘটনা, সেই ঘটনা কিন্তু কিনারা করতে পারলো। ইতিমধ্যে 2 অভিযুক্তকে আজকেই বারাসাত আদালতে পেশ করা হয়েছে। হেফাজতে নিয়ে আরও কোথায় কোথায় কারা চুরির ঘটনা তারা ঘটিয়েছে এই বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। বেশ অনুপ। ফেব্রুয়ারি 23 তারিখে নাইট অ্যারাউন্ড 2টো সময় বাগুয়াটি পুরানো বাজারে কালী মন্দিরে তো কালী মায়ের অর্নামেন্টস গুলো চুরি করে নিয়ে গেছে। অ্যারাউন্ড 250 সিসিটিভি ক্যামেরাসের ফুটেজ আমরা নিয়েছে।
ফুটেজেসের এটা পেয়েছে, তাই উনি এটা চুরি করে অ্যাকিউজ চুরি করে এটা নিয়ে গেছে টুয়ার্ডস দমদম রেলওয়ে স্টেশন। সব কিছু পাওয়া গেছে। অ্যাকিউজডের নামটা রাজেশ দে, 46 ইয়ার্স। অ্যাকিউজড একজনই অ্যারেস্ট হয়েছে। উনি 2012 থেকে একটা সিরিয়াল অফেন্ডার। 2012 থেকে ক্যালকাটা পুলিশের ওখানে 5গুলো কেসেস আছে, লেকটাউন পিএস এর একটা কেস আছে। পরপর উনি চুরি কেসেস করছে। যখন ও চুরি কেসেস করছে অ্যারেস্ট হয়ে গেছে, তারপরে বেইলে চলে আসছে আবার কেস। বাগুইআটিতে 24 দিনে যে চুরি, সেই চুরির কিনারা করল পুলিশ। অন্যদিকে একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, দেখুন চোরের কীর্তি দেখুন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা এবং বারবার চেষ্টা করেও মেন যে দরজা সিঁড়ি দিয়ে ওপরে উঠলো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিঁড়ি দিয়ে ওপরে ওঠে চোর, কিন্তু তারপরে যে মেন যে গেট, সেই গেটে তালা ভাঙতে পারে না চোর। আর তারপরে কি করলো, বেরিয়ে গিয়ে একাধিক দোকানে চুরি করে পালালো চম্পট চোরের। চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ীরা। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক তৈরি হবে। প্রথমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা, তারপরে একাধিক দোকানে চুরি। এই সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরকে কি এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারলো পুলিশ? দেখো, সকালে এই সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আসে, এরপর থেকে এখনো পর্যন্ত কিন্তু এই দুষ্কৃতীকে চিহ্নিত করতে পারেনি বা তাকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের মনে আতঙ্ক বাসা বেঁধেছে। এবং শুধুমাত্র এই প্রথম নয়, আজকেই কয়েকদিন আগেই অর্থাৎ 13 তারিখ রাতেও কিন্তু চাপড়াতে বেশ কয়েকটা দোকানে পরপর চুরি হয়। সেই চুরির কিনারা করতে না করতে গতকাল রাতেও কিন্তু চাপড়ার বড়ান্দুলিয়াতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংস্থাতে চুরি করার চেষ্টা করে এবং সেখানে প্রথমে একটি তালা ভেঙে সিঁড়ি গেট খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। কিন্তু সেখানে ব্যাংকের যে গেট সেটি মজবুত থাকে, সেটা ভাঙতে পারেনি। নিচে নেমে এসে সেখানে একটি দোকানে জানলা ভাঙে এবং চুরি করে, এবং তার ঠিক রাস্তার অপর পারেই আরো দুটি দোকানে তালা ভেঙে চুরি করে এবং প্রায় 4 ঘন্টা ধরে এই তাণ্ডব চালায় চোরে। কিন্তু তা সত্ত্বেও পুলিশের সেখানে টিকি মেলেনি বা পুলিশের দেখা যায়নি এবং এখনো পর্যন্ত প্রায় 12 ঘন্টা পার হয়ে গেল পরেও কিন্তু এখনো পর্যন্ত এই দুষ্কৃতীকে চিহ্নিত করতে বা তাকে ধরতে পুলিশ পারেনি। ফলে পুলিশের ব্যর্থতা নিয়ে কিন্তু স্থানীয় মানুষ অভিযোগ জানাচ্ছেন, তারা আতঙ্কিত। তারা জানাচ্ছেন যে অবিলম্বে এলাকার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। যারা ব্যবসায়ী তারা দোকান ফেলে বাড়িতে ঘুমোতে যান, কিন্তু তাদের ঘুম উড়ে গিয়েছে এই কারণে, কারণ একের পর এক চুরি ঘটছে। এতে কিন্তু নিরাপত্তার মধ্যে পড়েছে ব্যবসায়ীরা। 2017 সালের ঘটনা, বাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের এবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে নাবালিকাকে ধর্ষণে। বারাসাতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বারাসাত পক্সো আদালতের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, 2017 ঘটনা, 2025-এ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, 12ই ফেব্রুয়ারি 2017 সাল, অর্থাৎ মা অসুস্থ হয়ে একজন হাসপাতালে নিয়ে যাবেন এবং সেইটাই নিয়ে ছোট্ট নাবালিকা অর্থাৎ 9 বছরের নাবালিকাকে পড়শির একটা আত্মীয়র বাড়িতে রেখে যায় এবং এই রেখে যাওয়াটাই কাল। এবং যখন রেখে যায় সেই সময় তার পড়শি এক বৃদ্ধা, অর্থাৎ প্রায় 72 বছর বয়স, তিনি সেই নাবালিকাকে নিয়ে ছাগল চড়াতে নিয়ে যাবে এমনটাই নাম করে একটি লম্বু বাগানে গিয়ে তাকে শারীরিক ধর্ষণ করে, নির্যাতন করে। পরবর্তীকালে 2 দিন পরে এই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে, তখনই তার বাড়ির পরিবারকে সবটা জানায়। তখনই ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু যেভাবে নাবালিকা ধর্ষণ করা হয় এবং তাকে বলা হয় যে কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে, অর্থাৎ এই কঠোর একটা ঘটনা ঘটে এই নাবালিকার উপরে। তারপরে কিন্তু সেই পক্সো আইনে মামলা রুজু হয় এবং ইতিমধ্যে কিন্তু বারাসাত আদালতে আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 60,000 টাকা জরিমানা অনাদে আরো 6 মাসের জেল নির্দেশ দেন বারাসাতের পক্সো আদালত। বেশ, ঘটনা হয়েছিল 12/2/2017-তে, এফআইআর হয় 15/2/17-তে। 164 স্টেটমেন্ট মেটার ছিল, তাতেও প্রমাণিত হয়েছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওর দোষটা দেখা যাচ্ছে যে সেই সময় কিন্তু অ্যাসল্টটা হয়েছে আসামি, আর মেয়েটার তো ইনজুরি ছিল। 18/3/2025 তারিখে ওনাকে কনভিক্ট করে কোর্ট। আজকে ওনাকে পানিশমেন্ট দিল, লাইফ সেন্টেন্স সঙ্গে 50,000 টাকার ফাইন, যদি ইন ডিফল্ট 6 মান্থ জেল, রিগোরাস ইমপ্রিজনমেন্ট। কোচবিহারবাসীর জন্য ভালো খবর, কারণ দিনহাটা কলেজে স্নাতকোত্তর কোর্স চালুর ভাবনা। পড়ুয়াদের MA পড়ার জন্য এতদিন দূর দূরান্তে যেতে হতো, কিন্তু এখন এই কলেজেই MA পড়ানোর ভাবনা, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, দুটো বিষয় জানতে চাইবো। এতদিন MA পড়ার জন্য কতটা দূরে যেতে হতো পড়ুয়াদের, আর এই ভাবনা কেন কলেজে?
দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা হলো একদম কোচবিহার জেলার রাজ্যের একদম প্রত্যন্ত একটি শহর, বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর এই দিনহাটা। এতদিন এই এলাকার ছাত্রছাত্রীদের এমএ পড়ার জন্য সবার আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শিলিগুড়িতে যেতে হতো, পরবর্তীতে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। কিন্তু এই যে এতটা দূরে, অর্থাৎ প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের 25-50 কিলোমিটার যাতায়াত করতে হতো, ফলে সেই যে একটা যাতায়াত করতে গিয়ে একটা হয়রানি হতো কিংবা কোচবিহার কিংবা শিলিগুড়িতে ভাড়া থাকতে হতো, মেসে থাকতে হতো, হোস্টেলে থাকতে হতো, তাতে ছাত্রছাত্রীদের অসুবিধা হতো। সেটাই দূর করতে এবার উদ্যোগী হয়েছে দিনহাটা কলেজ কর্তৃপক্ষ এবং দিনহাটা কলেজে যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই এমএ পঠন পাঠন শুরু করা যায়, অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথ, অঙ্ক, এই 5টি বিষয়ে যাতে স্নাতকোত্তর স্তরে পঠন পাঠন চালু করা যায় সে বিষয়ে উদ্যোগী হয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে দিনহাটা কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে এবং কলেজ সূত্রে যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই সেটার অনুমোদন মিলবে এবং আগামীতে দিনহাটা থেকে যারা পাশ করবেন, গ্র্যাজুয়েট হবেন, স্নাতক হবেন, তারা দিনহাটা কলেজে এখানেই ভর্তি হতে পারবেন। বেশ, আগে এমএ করতে হলে শিলিগুড়িতে করতে হতো, এখন আমাদের বাড়ির পাশেই সেটা আমরা করতে পারবো। এটা আমাদের কাছে যেমন আমরা এটা উপকৃত হব, তেমনই যারা জুনিয়র, আমার থেকে ছোট, যারা ক্লাস 10-11 পাস করলো, ওদের পক্ষে বা আরও যারা ছোটো, তারাও উপকৃত হবে এবং এই খবরটিতে আমি আনন্দিত। হ্যাঁ, আমরা তো খুবই আনন্দিত খবরটা শুনে। আগে তো শিলিগুড়ি যেতে হতো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারপর কোচবিহারে, এখন বাড়ির পাশেই দিনহাটায় এমএ চালু হয়েছে, এরপর এমএসসিও চালু হোক। আমরা এমএসসি স্টুডেন্ট, খুশি লাগছে এইটাই। আমাদের দিনহাটা অঞ্চলের প্রান্তিক ছেলেমেয়েরা যাতে সহজেই পোস্ট গ্রাজুয়েট সাবজেক্টগুলো পড়তে পারে, তার জন্য দিনহাটা কলেজে কিছু পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট খোলার জন্য প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে। রাজনীতি বিজ্ঞান, ম্যাথামেটিক্স, আন্ডার গ্রাজুয়েট লেভেলে এডুকেশন সাবজেক্টটি খোলার জন্য দায়িত্ব দিয়েছে। এই সাবজেক্টগুলো অবশ্যই সেলফ ফাইন্যান্স সে হবে এবং ইভিনিং শিফটে হবে। কোথাও পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের কথা চিন্তা করে ভাবনা চিন্তা, যেমন দিনহাটা কলেজে যেখানে এমএ পড়ানোর ভাবনা চিন্তা করা হচ্ছে, একটা ভালো খবর। অন্যদিকে কোথাও আবার স্কুলে পড়াশোনায় অনিয়মের অভিযোগ করছে, প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। অশোকনগরের ঘটনা, যেখানে প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা, যে ছবি আপনারা দেখছেন, নিউ কাকপুর জিএসএফপি স্কুলের ঘটনা। ঠিক কি অভিযোগ অভিভাবকদের প্রথমে শোনাবো। পানীয় জলের ব্যবস্থাটাও খুব খারাপ, মানে আমরা বাচ্চাদেরকে যেটুকু জল দিই মোটামুটি সেইটুকুই বাচ্চারা খায়। এবার জল যদি নিতে যায় সেরকম জল থাকে না বা জলটা খাওয়ার যোগ্য হয়ে ওঠে না। 3-4 জন ম্যাডামের দ্বারা 300টা বাচ্চাকে ট্যাকল করা একদম অসম্ভব। এই স্কুলে হেড স্যার তো আমাদের কোনো কথাই তো সেরকম কেয়ার করছে না। পড়াশোনার খুব খারাপ হয়েছে অবস্থা। এবার আগামী মাসে 7 তারিখে পরীক্ষা, তাহলে ছাত্ররা কি পরীক্ষা দেবে? এই হেডমাস্টার বদলি চাই। কোনো ভালোভাবে ক্লাস হয় না, প্রতিদিন মানে যেরকম বোর্ড ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক হওয়ার কথা কিছু হয় না। শৌচালয়ের পাশেই মিড ডে মিলের রান্না হচ্ছে। টিচার চাইছি শৌচালয় ভালো হোক, পানীয় জলের ব্যবস্থা হোক। অন্য কোনো ম্যামদের নিয়ে আমাদের কমপ্লেন নেই, শুধু হেডমাস্টারকে নিয়ে কমপ্লেন। জিয়াউল আলম রয়েছে সরাসরি আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা হলো। জিয়াউল, স্কুলের যে অভিযোগ অভিভাবকরা করছেন, এ তো অনেক অভিযোগ, কেন এই অবস্থা স্কুলের? স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক তিনিই তো ছুটিতে যান সব সময়, অর্থাৎ তিনি ঠিক মতন স্কুলে আসেন না। ফলে অভিযোগটা শুনবেন কিভাবে বা অভিযোগটা সমাধান করবেন কিভাবে? অর্থাৎ অশোকনগরের কাকপুর জিএসএফপি স্কুল, প্রায় 400-র কাছাকাছি পড়ুয়া, কিন্তু শিক্ষক মাত্র 4 জন, তার মধ্যে আবার অধিকাংশ সময় তারা ছুটিতে যায়, 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত ছুটিতে যায়। ফলে স্কুলের পঠন পাঠন সেইভাবে হন না। ঠিক মতন পঠন পাঠন না হবার জন্য যেমন একদিকে অভিভাবকদের অভিযোগ রয়েছে, অন্যদিকে মিড ডে মিলের পাশেই যে টয়লেট রয়েছে, বাথরুম রয়েছে, সেখানে দুর্গন্ধযুক্ত টয়লেট, অর্থাৎ দিনের পর দিন সেটা পরিষ্কার হয় না। ফলে যেখানে মিড ডে মিলে রান্না হয় সেখানে বসে খাবার অযোগ্য। ফলে একাধিক সমস্যা রয়েছে। একাধিকবার কিন্তু স্কুল কর্তৃপক্ষকে বলেছেন, কিন্তু কোনো সুরাও হয় না। এবং যখনই বলা হয় তখনই শোনার পরেই তিনি ছুটিতে চলে যান এই প্রধান শিক্ষক, এমনটা এলাকার মানুষের অভিযোগ। ফলে স্কুল ভালোভাবে ফিরে আসা, ভালোভাবে পড়াশোনা করানোর জন্য এই প্রধান শিক্ষকের বদলি চাই। প্রধান শিক্ষক এই স্কুলে থাকলে স্কুলে কোনো উন্নতি হবে না। এরকম একাধিক দাবি নিয়ে কিন্তু অভিভাবকরা আজকের বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, স্কুলের পঠন পাঠন হোক, আগের থেকে এখনকার থেকে আগের মতন হোক, আগের মতন ভালো হোক, কিন্তু প্রধান শিক্ষকের বদলি করে অন্য প্রধান শিক্ষককে আনা হোক। এরকম একাধিক দাবিতে স্কুলের পড়ুয়ারা, অভিভাবকরা বিক্ষোভ দেখান। বেশ জিয়াউল,
যা কিছু অভিযোগ হেড স্যারকে করা হয়েছে, এবার ওনাকে উদ্যোগ নিতে আমরা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও স্যারকে বলেছি। বাকিটা উনি কতদূর সমাধান করেন সেটা উনি জানেন, আমি তো সঠিক বলতে পারবো না। কিছু শিক্ষক ছুটিতে আছেন, কিছু শিক্ষক অন্য স্কুলে আপাতত আছেন। এখন টিচার কমে গেছে বলে কিছুদিন যাবত পড়াশোনায় সত্যি অসুবিধা হচ্ছে। টিচার যদি আরো কয়েকজন থাকতো তাহলে অবশ্যই সেটা ভালো হতো।